হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন টপিকস নিয়ে। আজকে আমরা আলোচনা করব যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এমএস ওয়ার্ড সংক্রান্ত। পার্ট 1 এ আমরা এমএস ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। এখানে দেখেছি আমরা ফাইল মেনুর যাবতীয় অপশন। যদি তোমরা এই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো, সেটাকে মাস্ট দেখবে। তাহলেই বুঝতে পারবে যে এই যে ইনফরমেশনস, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট এবং অপশন, এই প্রত্যেকটা মেনুর কাজ কী কী ডিটেলসে আমি ওখানে দেখিয়েছি। তো অবশ্যই সেটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও ছিল, সেটাকে অবশ্যই দেখে রাখবে। ওকে, আর আমি অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনও দিয়ে রাখবো। তো ফার্স্ট ওই ভিডিওটা দেখলে কি হবে, এই অপশনগুলো জানা থাকলে তাহলে আজকের ভিডিওটা দেখতে সুবিধা হবে। এখানে অনেক কিছু বোঝার আছে। আজকে আমরা আলোচনা করব এই যে আমরা মেনু বার রয়েছে এখানে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট। তার মধ্যে এখানে যে হোম মেনুটা রয়েছে, হোমের অধীনে যে সাব মেনুগুলো রয়েছে বা অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক একটা টপিকস নিয়ে, এবং এগুলো কিভাবে আমরা ব্যবহার করব এবং এদের কাজ কি, সবকিছু ডিটেলসে আলোচনা করব। সো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বাট তোমাদেরকে যদি অ্যাকচুয়ালি পারফেক্টভাবে শিখতেই হয় তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই তোমরা এক একটা বিষয় কমপ্লিটলি ভালোভাবে শিখতে পারবে এবং এগুলোকে কাজে লাগিয়ে তোমরা আ যেকোনো টপিক্সের কোনো কিছু প্রজেক্ট বা কোনো লেটার বা যা কিছু তোমরা জিনিস এই এমএস ওয়ার্ডে তৈরি করতে পারবে। ওকে? তো চলো আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তাহলে এই যে হোম মেনুটা হচ্ছে ডিফল্ট হিসেবে থাকে। যখনই তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবে, তখনই দেখবে এই হোম মেনুটা কিন্তু এখানে ডিফল্ট হিসেবে রয়েছে। আর এখানে কি থাকে, এই যে ক্যালিবারি যে এটা রয়েছে, ফন্ট স্টাইল সেটা, আর এখানে সাইজ থাকবে 11, ঠিক আছে? এইগুলো, আর এখানে এই যে নরমাল স্টাইল, এটাও কিন্তু এখানে ডিফল্ট হিসেবে থাকে। তো এখানে আমরা যখনই এমএস ওয়ার্ড খুলবো তাহলে এই অপশনগুলো এরকমভাবে থাকবে। এখন আমাদেরকে দেখতে হবে একটা করে কাজ কি তাদের, ঠিক আছে? তার জন্য আমি এখানে দেখো একটা পুরনো ফাইল ওপেন করেছি, যেহেতু আমাকে আ বেশি কিছু না সময় লাগাতে হয় সেজন্য। তো সবার ১ম যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে দেখো এখানে ক্লিপবোর্ড, এই যে এখানে ফন্ট, এই যে এখানে প্যারাগ্রাফ, এই যে এখানে স্টাইল এবং এখানে এডিটিং। এই যে ৫ টা এখানে কি বলবো, এদের অধীনে ৫ টা যাকে বলা হয় অপশন রয়েছে, তার অধীনে আবার এইগুলো রয়েছে, তাই না? তাহলে মেইন এখানে ক্লিপবোর্ড এই অংশটাকে, এই জায়গা থেকে এই জায়গাটা, এটা হচ্ছে ক্লিপবোর্ড, ঠিক আছে? এই ক্লিপবোর্ডের অধীনে কি রয়েছে? কাট, কপি, পেস্ট এবং ফরমেট পেন্টার। তাহলে আমরা ফার্স্ট ক্লিপবোর্ড দিয়ে শুরু করি। তাহলে ফার্স্ট এটা বোঝার জন্য আমাদেরকে আগে কাট অপশনটা ফার্স্ট বুঝবো। কাট অপশনটার কাজ কি? ঠিক আছে? সাপোজ ধরো এই যে আমার এখানে একটা সেন্টেন্স লেখা রয়েছে বা প্যারাগ্রাফ যাই বলো না কেন, এখানে সাপোজ কি আমি এই যে পাওয়ারফুল শব্দটা রয়েছে, এই যে পাওয়ারফুল শব্দটা রয়েছে, এটাকে আমি এখান থেকে কাট করব। এই যে কাটে ক্লিক করে দিলাম, দেখো এখান থেকে শব্দটা গায়েব হয়ে গেছে, মানে মুভ হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি চাই এই শব্দটা আমার সেন্টেন্সের শেষে থাকবে। তাহলে আমরা কি করব? কাট তো করে নিলাম, ওখান থেকে আমার ক্লিপবোর্ডে চলে এসছে। এবার আমি যখন পেস্ট করে দেবো এখানে, তখনই দেখো এখানে পাওয়ারফুল শব্দটা কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে? এখানে চলে এসছে। তাহলে এইভাবে তোমরা কোনো জিনিসকে কাট করে পেস্ট করতে পারবে। কাট করে পেস্ট করতে পারবে। কাট মানে কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া। কিন্তু যেখান থেকে নিয়ে যাবো সেখানে থাকবে না। বাট অন্য জায়গায় আমরা পেস্ট করতে পারি যত খুশি। আবার যেখানে ছিল সেখানেও পেস্ট করতে পারি যত খুশি। ঠিক আছে? তাহলে এই যে কাট আমি একবার করব, কিন্তু পেস্ট তুমি এখানে দেখো ক্লিক করলেই পেস্ট হতে থাকবে। রাইট? এভাবে তোমরা যত খুশি পেস্ট করতে পারো। ঠিক আছে? তো এখন আমরা কার্ড সম্পর্কে বুঝতে পারলাম। যেকোনো সেটা হতে পারে। কম্পিউটারের মধ্যে কোনো ভিডিও হতে পারে, কম্পিউটারের মধ্যে কোনো ফটো হতে পারে, কম্পিউটারের মধ্যে সাপোজ এখান থেকে আমি সাপোজ একটা, ধরো আমার একটা এই ধরনের একটা আ তোমার শেপ রয়েছে। এটাকে আমি কাট করতে চাই। আমি এখান থেকে কাট করে দেবো। দেখো এখান থেকে চলে গেছে। এবার সাপোজ আমি এটাকে এই মাঝে রাখতে চাই। তাহলে দেখো এখানে পেস্ট করে দেবো। দেখো এখানে চলে এসছে। ঠিক আছে? এইভাবে আমরা কার্ডটাকে কাজে লাগাতে পারবো। কার্ডটাকে এইভাবে কাজে লাগাতে পারবো। ঠিক আছে? তার সংক্ষেপ হচ্ছে শর্টকাট মেনু, কন্ট্রোলের সাথে এক্স দেবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা
সেই শব্দটাকে এখানে সাপোজ এখানে পাওয়ারফুল যেটা রয়েছে আমি এখান থেকে কাট করলাম। তাহলে আমি এখানে যদি পেস্ট করতে চাই তাহলে এখানে পেস্ট হয়ে গেল। কাট করে পেস্ট হয়ে গেল। এইভাবে আমরা কাটটাকে পেস্ট করব। এটা যখনই কাট করলাম তখন কম্পিউটার কি করে? কম্পিউটারের নিজস্ব ক্লিপবোর্ড রয়েছে। সেই ক্লিপবোর্ডের অধীনে কিন্তু এখানে ও স্টোর করে রাখে শব্দগুলোকে, যেগুলো আমরা কাট করে রাখছি। ঠিক আছে? তো এইভাবে আমরা কাটটাকে ব্যবহার করব। এরপর চলে আসি কপিতে। কপি জিনিসটা কি? না হুবহু নকল করা। মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে যে জিনিসটাকে এখানেও থাকবে প্লাস অন্য একটা জায়গায় থাকবে। সাপোজ ধরো এই পুরো সেন্টেন্সটা আমি একটা কপি করলাম, এখান থেকে কপি করলাম। তাহলে এ একটা আমার কম্পিউটারের ক্লিপবোর্ডে চলে গেছে। এবারে সাপোজ আমি এখানে এন্টার দিয়ে নিচে নামালাম, আমি এখানে পেস্ট করলাম। তাহলে দেখো এখানে যেরকম ছিল সেম টু সেম এখানে কিন্তু চলে এসছে। আবার এখানেও রয়েছে। কাটের ক্ষেত্রে কি হচ্ছিল? আমার এখান থেকে চলে যাচ্ছিল, বাট অন্য জায়গাতে আমি পেস্ট করছিলাম। কিন্তু কপির ক্ষেত্রে কি? যে আমি যেখানে রয়েছে আমার ওয়ার্ডটা বা যেকোনো জিনিস হতে পারে, সেটা ভিডিও, ফটো, ছবি বা টেক্সট, ঠিক আছে? সেইগুলোকে আমরা কপি করে পেস্ট করতে পারি অন্য জায়গার। এটাই হচ্ছে কপি। এবার শুধু কি একবারই কপি হবে? না, অনেকবার তুমি এখানে পেস্ট করতে পারো। এই দেখুন পেস্ট, 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 যত পেস্ট করবে পেস্ট হতেই থাকবে। ঠিক আছে? এইভাবে। তাহলে এখানে কপি করার শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল সি, আর পেস্ট করার শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল ভি। রাইট? এগুলো মনে রাখবে। শর্টকাট কি মনে রাখলে কি হয়? কাজটা করতে অনেক সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। রাইট? তো এই ছিল আমাদের ক্লিপবোর্ডের মধ্যে অপশন কাট, কপি, পেস্ট। এগুলো বুঝে গেছি অলরেডি। এখন দেখবো ফরম্যাট পেন্টার বলে অপশনটা। ফরম্যাট পেন্টার বলে অপশনটা দেখতে গেলে আমাকে কি করতে হবে? এই একটা জিনিস আমি এখানে একটু এডিটিং করে নিই, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। আমি সাপোজ এখান থেকে কিছু চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিচ্ছি ইন দ্য সেন্স এটাকে সাইজ বাড়ানো হয়ে গেছে, এতে রং দেওয়া হয়ে গেছে। একে আমি চাইছি যে এখানে এই ধরনের একটা হয়ে যাক। ঠিক আছে? এইবার সাইজটাকে স্মল করে তাহলে বুঝতে পারবে। এই সাইজটা একটু বেশিই বড় হয়ে গেছে। একটু ছোট করে দিই। এরকম থাক। ঠিক আছে? এবার দেখো, আমি এখান থেকে যা লেখা আছে সেটা কিন্তু এই যে প্যারাগ্রাফ সেটার মধ্যেও সেম লেখা আছে। কারণ আমি ওটাই ১ম এর প্যারাগ্রাফটাকে এটাকে কি করেছি? সাইজটাকে ২৪ করেছি, ফন্টের স্টাইল আমি চেঞ্জ করেছি। ঠিক আছে? কালার করেছি, ইত্যাদি, ইত্যাদি করেছি। এখন যদি আমরা চাই যে এখানে আ আমার নিচের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলোও আমার সেম সাইজ, সেম স্টাইল, সেম সবকিছুই যাতে আমার হয়। সাপোজ এটা বোল্ডও করা আছে এবং আন্ডারলাইনও করা আছে। অনেক কিছু আমি এখানে কিন্তু ইফেক্ট দিয়ে দিয়েছি, রাইট? এখানে আমার বোল্ড দেওয়া আছে, আন্ডারলাইন দেওয়া আছে, সাইজটা বড় করা আছে এবং এর ফন্টের স্টাইল চেঞ্জ করা আছে এবং কালার দেওয়া আছে। এই এতগুলো অপশন এখানে দেওয়া রয়েছে। এবারে সাপোজ ধরো তুমি আরেকটা প্যারাগ্রাফ এখানে লিখেছো। আর তুমি চাইছো যে এখানেও তুমি সাইজটা উপরের যেটা সাইজ নিয়েছো সেটাই ২৪ করবে। তার কালারও সেম রেড থাকবে। সেটাও বোল্ড হবে, সেটাও আন্ডারলাইন থাকবে। সেটা সবকিছুই হবে যেগুলো তুমি এখানে করেছো। তো সেইটাকে যাতে তুমি এক ক্লিকে করতে পারো সেই জন্য এই ফরম্যাট পেন্টার অপশনটা দেওয়া হয়েছে। রাইট? তো এখান থেকে যদি তুমি সেটা করতে চাও এক ক্লিকে তাহলে কিভাবে করবে? সাপোজ এখান থেকে এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফের যেকোনো একটা আমি ধরো এটাকে করতে চাই। এটা তো সেম দেওয়া আছে ২৪, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক এভরিথিং সবকিছু দেওয়া রয়েছে। তো আমি এটাকে পুরোটাই আমি সিলেক্ট করে নিলাম এবং দেখেন ফরম্যাট পেন্টারে ক্লিক করে দিলাম। তো ফরম্যাট পেন্টারে ক্লিক করলে কি হবে? বরাবরই ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম। ঠিক আছে? এরপর দেখো আমার মাউসের পয়েন্টারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো আমি যেটাকে সেম, সেম করতে চাই সেটাকে পুরো মাউসটা আমি ক্লিক করব। মানে আমি এই প্যারাগ্রাফটা করতে চাই। সিলেক্ট করার পর আমি ছেড়ে দেবো। তো দেখো এখানে চলে এসছে, চলে এসছে। সেই সেম আমার এই যে সাইজ 24, আমার স্টাইল, আমার বোল্ড, আমার আন্ডারলাইন সবকিছু এখানে চলে এসছে। এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। ঠিক আছে? বোঝা গেল? আমি আবারও কন্ট্রোল জেড করে দিচ্ছি। নরমাল অবস্থায় চলে এলাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি পেজটাকে একটু জুম করে নিই 100% থাক একটু। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে এই যে জুম করা এইগুলো সম্পর্কে সমস্ত কিছু। সেগুলো ওই জন্য আমি বললাম দেখে নিতে। তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এরপর দেখো ফন্ট অপশনে চলে আসছি। ফন্ট অপশনের অধীনে অনেকগুলো অপশন রয়েছে। সেখানে আমরা কাজ শিখব একটা, একটা করে। তো ফার্স্ট অপশন আমি যদি এই লাইনটাকে সিলেক্ট করে নিই, ঠিক আছে? সিলেক্ট করে নিই। আর সিলেক্ট করার পর যে ফন্ট রয়েছে, ফন্ট স্টাইলের পাশেই দেখো একটা ছোট্ট মতো তীর চিহ্ন রয়েছে, তীরের চিহ্নের মতো। এই জায়গাটা ক্লিক করলে এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু।
তাহলে এখানে ক্লিক করলে এখানে দেখো অনেক ফন্ট আছে। এই জায়গাটাতে তুমি ড্রাগ করে নিচে নামাও ড্রপ ডাউন মেনুটা, তাহলে দেখো এখানে প্রচুর ফন্ট রয়েছে, কিংবা মাউসের চাকাটা ঘোরালেও তোমার এগুলো দেখতে পারবে। এবার সাপোজ আমি এই স্টাইলটা চাই, তাহলে আমি এখানে ক্লিক করব, আবারও ক্লিক করলাম। আবার যদি আমি চাই অন্য স্টাইল নেবো, তাহলে এইভাবে আমরা ফন্টের স্টাইলটাকে, টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এটাই হলো এই জায়গার কাজ, মেনুটার কাজ। ঠিক আছে, এভাবে সিলেক্ট করব, যেই যেই আমরা যে ফন্টটা রাখতে চাই সেটা ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে দেখো এখানে সাইজ, সাইজ ঠিক আছে, তাহলে সাইজ যদি আমরা বাড়াতে চাই, এই ফন্টের সাইজটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই সাইজ অপশানে ক্লিক করব, এবং এখানে দেখো 8, 9, 10, 11, 12, 13, এখানে 72 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, 72 পর্যন্ত রয়েছে। যদি তোমরা এখানে ধরো 18, 20 এগুলো যদি তোমরা সাইজ দিতে চাও, তাহলে আমি ধরো এখানে 16 রাখলাম। 16 হিসাবে এখানে ফন্টের স্টাইলটা বেড়ে গেছে। এখন যদি তোমরা চাও যে এই যে এখানে 72 রয়েছে, এখন তো সবারই কোশ্চেন হতেই পারে যে স্যার 72 এর বেশিও কি করা যায়? অবভিয়াসলি যায়। যদি তুমি 72 এর বেশি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এখানে 72 আছে এখান থেকে তো করতে পারবে না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, যেই লেখাটাকে 72 এর বেশি করতে চাও সেই লেখাটাকে সিলেক্ট করো প্রথমে, আর এই যে 72 লেখা আছে এখানে ক্লিক করো। এরপর তুমি কিবোর্ড থেকে তুমি কত সাইজ করতে চাও, ধরো আমি এখানে 120, তারপর আমি এন্টার করে দিলাম, দেখো এখানে 120 এটা হয়ে গেছে। এইভাবে তুমি নিজে লিখে লিখে করতে পারো। এই যেমন 120 আছে, আমি চাইছি এখান থেকে 150 করে এন্টার দিয়ে দেবো, এখানে 150 হয়ে গেছে। এইভাবে তোমরা সাইজটাকে বাড়াতে পারবে। ঠিক আছে, তাহলে এখন কোয়েশ্চেন হতে পারে যে স্যার সাইজ কি এইভাবেই বাড়ানো যায়, কি আরো অন্য প্রসেস আছে? অবশ্যই আছে। এই যে পাশে দুটো এ অপশন রয়েছে না, এটা ইনক্রিজ করার জন্য, ইনক্রিজ। তাহলে এখানে আমি ক্লিক করলেই দেখো স্টেপ বাই স্টেপ 14, 16, 18, 20 দেখো চেঞ্জ হচ্ছে। এবার যদি পাশেরটা ক্লিক করি, তাহলে দেখো এখান থেকে সাইজটা ছোট হবে। এটা চট হয়ে যাবে, মানে এখান থেকে ক্লিক করব তারপরে এই জায়গাতে যাব না, এখান থেকে আমরা দেখব ক্লিক করে যে কতটাতে অ্যাডজাস্ট ঠিক হচ্ছে, আমরা এখান থেকে ক্লিক করে করে সেটাকে করে নেব। তাহলে এইভাবে আমরা ফন্টের সাইজকে ছোট এবং বড় করতে পারবো। ঠিক আছে, এই অপশনগুলোকে ব্যবহার করে। এবার আমরা দেখব এই অপশনটার কাজ কি। ঠিক আছে, না এখানে দেখো এটাকে বলে চেঞ্জ কেস, এটাকে সিলেক্ট করলাম। সাপোজ ধরো তুমি স্মল লেটারে টাইপ করে নিয়েছো, এবার হঠাৎ করে মনে পড়লো না আমি ভুলবশত স্মল লেটারে টাইপ করেছি, আর এটা আমার ক্যাপিটাল লেটার হওয়া দরকার ছিল। তাহলে তোমাকে যদি এটা যদি তুমি না জানো, তাহলে তোমাকে আবার এগুলো সব মুছতে হবে, মুছে বোধ আবার তোমাকে এগুলো ডিলিট করতে হবে, আবার টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, তো সব থেকে ভালো কি যে তুমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাংশনটা দেওয়া রয়েছে যে তুমি স্মল লেটারেই লিখো আর ক্যাপিটাল লেটারেই লিখো, বাস শুধু লিখে দাও একবার, তারপরে এখানে সব কিছুই করা যাবে। কিভাবে করবে, ধরো এটাকে ক্যাপিটাল লেটারে আমি করতে চাই, তাহলে এখানে যাবো চেঞ্জ কেস অপশনটায়। এখানে দেখো অনেকগুলি অপশন রয়েছে, যদি আমি ক্যাপিটাল লেটারে করতে চাই তাহলে এখানে আপার কেস বলে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দেবো। দেখো যতগুলো সিলেক্ট করেছিলাম সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এবার ধরো তুমি ক্যাপিটাল লেটারেই টাইপ করে নিয়েছো, এবার তুমি চাইছো স্মল লেটারে টাইপ করতে, তাহলে তুমি কি করবে, এটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর আবার চেঞ্জ কস অপশনটায় যাও, এখান থেকে দেখলে দেখি লোয়ার কেস বলে একটা রয়েছে, এখানে ক্লিক করে দাও। দেখো তোমার সবগুলোই ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটারে পরিবর্তন হয়ে গেছে। মজার বিষয় না? হ্যাঁ, এবারে ধরো তুমি চাইছো যে আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা রয়েছে সেটা যেন ক্যাপিটাল লেটার হয়, বাকি যেন সব আমার স্মল লেটার থাকে। তাহলে কি করবে, তাহলে যতটা অংশ জুড়ে তুমি চাও ততটা অংশকে সিলেক্ট করো, ধরো আমি এই অংশটা চাই। এবার আমি যাবো আবার চেঞ্জ কোর্স অপশনটায়, এবার আমি ক্লিক করব এই যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এখানে ক্লিক করে দেবো। তাহলে দেখো ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল, ঠিক আছে, দেখে নিয়েছো, ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল, ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল, বাকি স্মল। এবার আমি চাই যে না ফার্স্ট লেটারগুলো স্মল হোক আর বাকি লেটারগুলো ক্যাপিটাল হোক, একটু মজার। তাহলে কি করবো, এখানে যাব, এখানে গিয়ে এই যে নিচে রয়েছে টগল কেস, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই দেখো মজা, ফার্স্ট লেটারগুলো স্মল আর বাকি লেখাগুলো ক্যাপিটাল। মজার বিষয় না? এই ধরনের তোমরা মেসেজ পাঠাতে পারো কাউকে। ঠিক আছে, এটা একটা ভালো মজার জিনিস। এইবার ধরো তুমি চাইছো যে আমার সেন্টেন্স ফরম্যাটে হোক, মানে যেখানে সেন্টেন্স মানে কি একটা সেন্টেন্স যতটা লম্বা থাকবে আমার এখানে এতটা আছে, তারপর এখানে কিন্তু ফুল স্টপ রয়েছে,
আবার এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে শুরু হয়েছে আমার প্রায় লাস্টে ফুল স্টপ হয়েছে। এই এখানে, ঠিক আছে? এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সেন্টেন্স কেস মানে হচ্ছে যে তোমার এই যে সেন্টেন্সের মধ্যে এতটা সেন্টেন্সের মধ্যে ১ম এর ওয়ার্ডটাই শুধু ক্যাপিটাল হবে, বাকি সব স্মল থাকবে। এটা কিভাবে করবে? পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে নাও। চেঞ্জ কেসে যাও। আর যে ১ম এই রয়েছে সেন্টেন্স কেস সেটাকে ক্লিক করে দাও। তাহলে দেখো এটা সেন্টেন্স কেস হয়ে গেছে। ঠিক আছে? সেন্টেন্সের ১ম ওয়ার্ড ক্যাপিটাল লেটারে থাকে, বাকি সব স্মল। এটাও দেখো এখানে সেন্টেন্স শেষ হয়ে আবার এখানে ক্যাপিটাল, বাকি সব স্মল। এভাবে তোমরা কেস চেঞ্জ করতে পারবে। মানে সবকিছু ফরম্যাটকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? এটা খুব মজার। এটা অনেক তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? সেইজন্য তোমাদেরকে এটা আমি ডিটেইলসে বলে দিলাম। কিভাবে করবে? আগে সিলেক্ট করবে, তারপর এখান থেকে চেঞ্জ কেস অপশনে গিয়ে যেটা তোমার পছন্দ সেটা হয় ক্যাপিটাল, না হয় স্মল, না হয় ১ম এরটা ক্যাপিটাল, না হয় ১ম এরটা স্মল, নাকি সেন্টেন্স কেস। তাহলে এখানে অনেকগুলি অপশন আছে। যেটা তোমার পছন্দ লাগবে সেটাকে তুমি ইউজ করতেই পারো। ঠিক আছে? এবার যেটা শিখবো সেটা হচ্ছে আমি আ একটু কাজটা করে নিই তারপর দেখাচ্ছি। তাহলে বুঝতে সুবিধা হবে, রাইট? তাহলে বুঝতে সুবিধা হবে। এই ধরনের ধরো তোমার একটা সেন্টেন্স আছে। এখানে তোমার কি হয়েছে দেখো, এখানে তুমি এমন কিছু করে ফেলেছো যেটা তোমার ঠিক করতে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে? ঠিক করতে অনেক টাইম লেগে যাবে। ধরো এটা একটু সাইজ বড় আছে, এটা ধরো আন্ডারলাইন আছে, সরি বোল্ড আছে। ঠিক আছে? এই জায়গাটা আন্ডারলাইন আছে। আবার এখান থেকে এই জায়গাটা দেখো মাঝে, মাঝে কাট রয়েছে। এই ধরনের বিভিন্ন রকম রয়েছে। এটা ধরো কালার আলাদা চেঞ্জ আছে। কালার যাই হোক না কেন সেটা বড় কথা নয়। কিন্তু আম সবকিছু আলাদা, আলাদা রয়েছে। এখানে ধরো ফন্টের স্টাইলটা আমি একটু আলাদা দিয়ে দিচ্ছি। এটা আলাদা আছে। আবার এখানেও দেখো একটু তুমি ধরো সাপোজ এটা টানা হাতে নিয়ে নিয়েছো বা কিছু একটা নিয়ে নিয়েছো। এইভাবে রয়েছো। তুমি চাইছো না আমি এক ক্লিকের মধ্যে সব ঠিক করব। এগুলো আমি ঠিক হচ্ছে না। কোনটা এখানে উল্টো পাল্টা সবকিছু হয়ে গেছে। তাহলে তুমি ১ম এর অবস্থায় নিয়ে আসতে চাও। ঠিক আছে? যেটা হচ্ছে মানে বেসিক নরমাল সেটাকে। তাহলে তুমি কি করবে? না পুরো যতটা অংশ জুড়ে তুমি ঠিক করতে চাও পুরোটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং এর উপর তোমাকে ক্লিক করে দাও। দেখবে তুমি একদম নরমাল হয়ে গেছে। মানে নরমাল বলতে যখনই ওয়ার্ড ওপেন করবে তখন দেখবে ক্লিবেরি বলে অপশনটা তোমার থাকে। ক্লিবেরি আর 11 বললাম না সাইজ, বাকি বোল্ড, আন্ডারলাইন, আমি কালার করেছিলাম, আমি সাইজ বাড়িয়েছিলাম, আমি অনেক কিছুই করেছিলাম কিন্তু সব হেঁটে গেছে, পুরো নরমাল হয়ে গেছে। এটাও অনেক সময় আমাদের দরকার হয়। সেজন্য এটাকেও শিখে রাখতে হবে আমাদের। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? ফন্টের স্টাইল চেঞ্জ করতে, আমাদেরকে সাইজ কিভাবে ছোট বড় করা যায়, আমরা কিভাবে এখান থেকে সাইজ ক্লিকের মাধ্যমে করতে পারবো। তারপরে ফন্টের যে কেস রয়েছে সেটাকে কিভাবে চেঞ্জ করব বড় থেকে ছোট হাতের, ছোট থেকে বড় হাতের এবং ক্লিয়ার ফরম্যাট করতে পারবো। রাইট? এরপর আমরা নিচের অপশনগুলো দেখব। নিচের অপশনগুলো কি? না ১ম এ রয়েছে বোল্ড। ধরো সাপোজ আমি এই জায়গা থেকে এই জায়গায় একটু বোল্ড করতে চাই। মানে একটু মোটা হোক। বোল্ড মানে মোটা। এটাকে যাতে আমার চোখে পড়ে। ঠিক আছে? তো সেইজন্য এটা বোল্ড করে দেবো। আমি যে জায়গাটা বোল্ড করতে চাই সেই জায়গাটা ধরো সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর এখানে বোল্ড এ ক্লিক করে দাও বা এখান থেকে সিলেক্ট করো। কন্ট্রোল চিপে বি চেপে দাও। তাহলেই তোমার বোল্ড হয়ে যাবে। এটা শর্টকাট কন্ট্রোল প্লাস বি। ঠিক আছে? এভাবে আমরা বোল্ড করতে পারবো। এরপর আছে ইটালিক। ইটালিক মানে হচ্ছে তোমার লেখাগুলো ইটালিক হবে। মানে একটু বেঁকা হবে এই ধরনের। বেঁকা হবে। মানে একটু বেঁকা হবে। ঠিক আছে? আমি একটু দেখাই। এখানটা ধরো নরমাল আছে। আর এটা বেঁকা আছে। এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো। দুটোর মধ্যে ডিফারেন্স। বুঝতে পারছো? যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি এটাকে আবারও দেখার চেষ্টা করব যে এটার ডিফারেন্সটা কি। আমি একটু সাইজটা বড় রাখছি আর একটু বোল্ড রাখছি। ঠিক আছে? আর আমি এটাকে নরমাল ১ম এ করে দিই। এক কাজ করি আমি একটাই শব্দ নিই প্রোভাইড। এটাকে আমি কপি করলাম, এখানে একটা পেস্ট করলাম, আবার এখানে একটা পেস্ট করলাম, রাইট? এবারে দুটোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার ধরো এই যে এখানে পিটাকে বড় করে দিই তাহলে বুঝতে পারবে। এই শব্দটা আ রিপিটেটিভ ওয়ার্ড দিচ্ছে সেইজন্য আমাদের এখানে রেড দাগ আসছে। রাইট? এখন কি করব? এই শব্দটাকে ১ম এ যে আমার রয়েছে, আমার মাউস কেন কাজ করছে না আবার? ব্যবহার করছে। আচ্ছা, এটা আমি এখান থেকে ইটালিক করে দিলাম। আর এইটা থাক। তো দেখো এটা একটু বেঁকা আছে, এটা একটু সিধা আছে।
ঠিক আছে? এটাই হচ্ছে ইটালিক, ঠিক আছে? এটাই হচ্ছে ইটালিক। আমি যদি এখানে ফন্টটা চেঞ্জ করি, এরিয়াল রাখি, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে। এই শব্দটা একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তো এই গেল আমাদের বোল্ড, ইটালিক। এরপর দেখবো আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি? যে তুমি এর তলায় নিচে একটা দাগ চাইছো। এই যে এখানে ক্লিক করে দিলে আন্ডারলাইন হয়ে গেল। ঠিক আছে? শুধু এখানে আন্ডারলাইন কি মানে একটা দাগ? তাই নয়। এখানে অনেক রকম স্টাইলের আমরা আন্ডারলাইন করতে পারবো। তো আমি এই জায়গাটা এখানে আন্ডারলাইনে গেলাম। আমি 2 টু আন্ডারলাইন দিলাম। পরপর দুটো দাগ। ধরো এখান থেকে আমি সিলেক্ট করলাম। এখানে দেখো আন্ডারলাইনের পাশে একটা ছোট্ট তীর চিহ্নর মতো রয়েছে। এখানে ক্লিক করো। এখানে ধরো ক্লিক করলে। ঠিক আছে? এইভাবে ধরো তুমি এখানে কি, কি ধরনের স্টাইল রয়েছে আমি এগুলো সব দেখাচ্ছি তোমাকে স্টেপ বাই স্টেপ। তাহলে তোমরা বুঝতে পারবে। এই ধরনের বেঁকা দিতে পারবে। এখানে অনেক অপশন রয়েছে যেগুলোতে তোমরা আন্ডারলাইন ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তাছাড়াও আরো কি পারবে যে আন্ডারলাইনটা তুমি দিয়েছো, সেই আন্ডারলাইনের কিন্তু নিচে কালারও দিতে পারবে। ঠিক আছে? যেমন রেড কালারের আন্ডারলাইন, রাইট? এইভাবে তোমরা কিন্তু আন্ডারলাইন দিতে পারবে। এখানে আমি ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম। ঠিক আছে? আর এই শব্দটাকে আমি এখান থেকে হটিয়ে দিলাম। এবার দেখো, তাহলে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বুঝলাম। এরপর এখানে হচ্ছে এ, বি, সি দিয়ে মাঝে একটা দাগ। তার মানে কি এই জায়গাটা আমি যদি সিলেক্ট করি এবং যদি এটাকে ক্লিক করি তাহলে দেখো এখানে মাঝে দাগ আসবে। মানে আমি এটাকে কাটে দেখাতে চাইছি অন্য। ঠিক আছে? কিভাবে তোমরা এটাকে ব্যবহার করবে সেটাই হচ্ছে কথা। ধরো এখানে নাম রয়েছে, তুমি একটা কোনো চিঠিতে নাম লিখেছো রঞ্জিত। ঠিক আছে? এখানে আমার নাম হয় কিন্তু সঞ্জিত। এটা কিন্তু আমি এখানে ব্র্যাকেটে রেখেছি। ঠিক আছে? এবার সাপোজ আমি এই যে লেখাটা আছে একে কিন্তু আমি এটাতে কাট চিহ্ন দিলাম। মানে কি আমি এখানে যে রঞ্জিত নামটা রয়েছে সেটাকে আমি কাট দেখাচ্ছি। কারণ কি এটা আমার ডাক নাম। আর এই যে সঞ্জিত লেখাটা আছে এটা কিন্তু কাট দেইনি কারণ এটা হচ্ছে আমার কি বলে খাতায় কলমে যেটা রয়েছে সেটা আসল নাম। এইভাবে তোমরা এই জায়গাটা কাজে লাগাতে পারবে। ঠিক আছে? এরপর যেটা শিখবো আমরা এটা অনেক ইম্পোর্টেন্ট সেইজন্য একটু ভালো করে আমি দেখাই। সাইজ একটু বাড়িয়ে নিই তাহলে বুঝতে পারবে সুবিধা। দেখো এবার এটাকে আমি এন্টার দিয়ে নিচে নামালাম। এই যে এইচ, তারপর 2 এস ও 4 এরকম কিন্তু হয় না। আমরা যদি কোনো সংকেত নাম লিখতে চাই বা কোনো সমীকরণ লিখতে চাই, ফর্মুলা লিখতে চাই তাহলে কিন্তু অনেক সময় আমাদেরকে কি করতে হয় সেটা মাথায় বা তার নিচে লিখতে হয়। ঠিক আছে? সেটা কিভাবে লিখবো? তো সেইজন্য আমরা কি করব যেটাকে এই যেমন H2 টাকে আমি নিচে লিখতে চাই। সেইজন্য তোমরা কি করবে এই যে X2 রয়েছে এখানে ক্লিক করবে। তাহলে দেখবে এখানে এটা হয়ে যাবে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট যেটাকে বলা হয়। এই যে 4 টাকে আমি মাথায় চাই তাহলে এই যে মাথায় ক্লিক করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে এটা দেখো এটাই হচ্ছে আসল লেখার। ঠিক আছে? এভাবে তোমরা কিন্তু লিখতে পারবে H2SO4 রাইট? এরপর আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে এই যেখানে রয়েছে স্টাইলিশ কিছু এই লেখাগুলোকে আমরা স্টাইলিশ ভাবেও লিখতে পারি। এখান থেকে ক্লিক করে এটাকে ইফেক্ট দিতে পারি। এই যেমন সাপোজ ধরো এই লেখাটা লিখে নিলাম। এই ধরো স্টাইলিশ হয়ে গেল। এখানে ক্লিক করলাম। এখানে ধরো আমার এটা চাই। এটা তুমি নিতেই পারো। আবার তুমি চাইছো যে এটার নিচে একটা আউটলাইনের কালারটা থাকুক আ এরকম। এটাও দেখতে ভালো লাগছে। ঠিক আছে? এইভাবে এখান থেকে অনেক শ্যাডো দিতে চাও, তাহলে শ্যাডো দিয়ে দাও। ঠিক আছে? শ্যাডো দিতে পারবে। এই লেখাটার মধ্যে তুমি গ্লো বা রিফ্লেকশন দিতে চাও, রিফ্লেকশন দিতে পারো। দেখো নিচে দিকে রিফ্লেক্ট দেখাচ্ছে। ঠিক আছে? তা দেখতে পেলে আমি একটু জুম করে দিচ্ছি। ঘড়ির সাইজটা বড় করে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এইভাবে এখানে আমি যদি যাই তাহলে এখানে আ রিফ্লেকশনটা দিলাম। এখানে দেখো আরেকটু ভালোভাবে রিফ্লেক্ট করতে পারবে। গ্লো অপশন থেকে এখানে যেমন গ্লো তোকে গ্লো করবে সেটাও দেখাবে এখান থেকে। ঠিক আছে? এখানে কিছু অপশন আছে যেগুলো তোমরা দেখবে অনেক কিছু কাজ করতে পারবে। রিফ্লেকশন, শ্যাডো, আউটলাইন, কালার এভরিথিং রয়েছে সেগুলোকে নিতে পারবে। রাইট? তো এই হচ্ছে তোমার তাহলে এখনো পর্যন্ত তোমরা আ আরো দুটো জিনিস আছে বুঝে নিই একটু। ধরো সাপোজ তোমার যে এই যে H2SO4 রয়েছে, এই যে H2SO4, H2
SO4 4টাকে আমি চাই মাথায়। তাহলে এখানে ক্লিক করে দিলাম। এবারে ধরো এটা আমার বোল্ট আছে। আচ্ছা আমি এটা যেন আ এটা আমি এখান থেকে কেটে নিলাম। কেটে কোনো লাইনের ভেতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? এভাবে। আ এখন দেখো এই যে H2SO4 আমি চাই সেটাকে হাইলাইট করতে। তখন কি করবে তোমরা এই যে হাইলাইট কালার রয়েছে এখানে ক্লিক করবে। যে কি কালারে তোমরা হাইলাইট দিতে চাও সেখান থেকে তোমরা একটা কোনো কালার নিয়ে নেবে। তাহলে দেখো এটা হাইলাইট হয়ে গেল। আমি চাই এই জায়গাটাকে হাইলাইট করে দেখাক। তাহলে এখানে আমি ইয়েলো দিয়ে দিলাম। তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। আমি চাই পাওয়ারফুল শব্দটা হাইলাইট করে দেখাক। তাহলে এখান থেকে ক্লিক করে বোধহয় আমি এখানে এটাকে হাইলাইট করে দিলাম। এবার দেখো তোমরা যেগুলো আমি হাইলাইট করলাম সেগুলো কিন্তু চোখে পড়ছে। দূর থেকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে হাইলাইট করার জন্য দাও। এবার যদি তুমি চাও যে না আমি হাইলাইট করব না তাহলে এখানে সিলেক্ট করো। সিলেক্ট করার পর এখানে যে হাইলাইট কালার আছে তার পাশে ক্লিক করে দাও। এরপর নো কালারে ক্লিক করে দাও। দেখো হেঁটে যাবে। ঠিক আছে? সব আমি সিলেক্ট করলাম। এখানে নো কালারে ক্লিক করে দিলাম। সব একসাথে হয়ে গেল। এইভাবে তোমরা হাইলাইট কালার করতে পারবে। এখন আমরা দেখব এই যে লেখা রয়েছে, এই লেখাগুলো ব্লাক কালারে রয়েছে। আর আমরা চাই যে এই ব্লাক কালারটা না দেখতে বোরিং লাগছে। তাই একটু মানে রংচঙে হোক, কালারফুল হোক। সেজন্য এখানে সিলেক্ট করে নাও। তারপরে এই যে এখানে রয়েছে টেক্সট কালার। এই টেক্সট কালার পাশে অ্যারোটায় ক্লিক করো দেখবে একটা কালার প্যালেট খুলে যাবে এবং এখান থেকে তোমরা যে কালারগুলো রয়েছে সেগুলোতে মাউস নিয়ে গেলে দেখতে পাবে কোন কালারটা কেমন দেখাচ্ছে। এখান থেকে তোমরা কালার করতে পারো। যদি চাও যে না আরো এখানে যে কালারগুলো আছে এগুলো তেমন বেশ পছন্দ নয়। আমরা একটু অন্য কালার চাই আরো। তাহলে এই যে মোর কালারস রয়েছে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে দেখবে এখানে একটা স্ট্যান্ডার্ড রয়েছে, এখানে একটা কাস্টম রয়েছে। স্ট্যান্ডার্ড মানে এখানে অলরেডি কিছু স্ট্যান্ডার্ড কালার দেওয়া রয়েছে। যদি তুমি এগুলো চাও তাহলে সেই কালারটা এখানে যেটা চাও সেই পয়েন্টটার উপর ক্লিক করো। তাহলে এখানে এই যে একটা প্লেট রয়েছে এখানে কারেন্ট আর নিউ। কারেন্ট মানে আমার এখানে ব্ল্যাক রয়েছে। নিউ মানে আমি এখানে ক্লিক করে রেখেছি ব্লুটাই। এজন্য ব্লু দেখাচ্ছে। তো তুমি এখানে যে কালারটা ক্লিক করবে সেই কালারটা এখানে দেখতে পাবে। তারপর দেখে পরে যদি তোমার মনে হয় যে না এটা আমি রাখবো তাহলে তুমি ওপরে ওকে বাটনে ক্লিক করে দাও। তাহলে সেই কালারের এখানে টেক্সটটা হয়ে যাবে। আবারও নিচে সিলেক্ট করছি। আবারও আমি যাচ্ছি কালার প্যালেটে। এবার আমি যাবো এখানে নিচে গ্রেডিয়েন্ট অপশনটায়। গ্রেডিয়েন্টে দেখো এখানে অনেক রকমের অপশন রয়েছে। আমি একবারে মোর গ্রেডিয়েন্টস গেলে একটা এখানে এই দিকে দেখো রাইট সাইডে একটা প্লেট খুলে গেছে। এখান থেকে দেখো আমরা কালার অপশনে গিয়ে যেকোনো কালার চুজ করতে পারি। ঠিক আছে? এবং সেই কালারটা কিরকম কি ট্রান্সপারেন্ট ঠিক হবে সেটাও এখান থেকে করতে পারবো। বা এখানে আ গ্রেডিয়েন্ট ফিল অপশনটায় গিয়ে আমরা এখান থেকে গিয়ে কোনো কালার নিতে পারি। তারপর সেই কালারটা এখান থেকে আমরা কতটা কি কেমন থাকবে, মাঝে হোয়াইট থাকবে না কি থাকবে। ধরো এখানে আমি সাদা ১ম দিকটাই ধরো আহ, আমার থাকবে গ্রিন। মাঝে থাকবে আমার আ এই কালারটা। আর শেষে থাকবে আমার আ রেড কালার। এভাবে করতে পারবো। ঠিক আছে? এইভাবে করতে পারবো। তাহলে দেখো এখন এই যে টেক্সটটা, এই টেক্সটটা দেখো এদিকটা রেড, মাঝে একটু অন্য কালার এবং শেষে অন্য কালার। বিভিন্ন রকম কালারে ভাগ হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু টেক্সটের কালার দিতে পারবো। বিভিন্ন রকম ভ্যারাইটির। ঠিক আছে? বিভিন্ন রকম ভ্যারাইটির। তাহলে আমরা ফন্টের মধ্যে যে অপশনগুলো রয়েছে, ফন্টের স্টাইল চেঞ্জ করা, ফন্টের সাইজ ছোট বড় করা, এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করা ক্লিকের মাধ্যমে কুইক গ্রো এবং কেস চেঞ্জ এবং ক্লিয়ার ফরম্যাটিং, বোল্ড করা, টেক্সটকে ইটালিক করা, আন্ডারলাইন করা, তারপরে এটাকে কি বলে মাঝে, মাঝে কেটে দেওয়া। ঠিক আছে? এবং এখান থেকে ক্লিক করে আমরা সেটাকে ছোট বড় করা মানে নিচে, এটা উপরে। এরপর এখান থেকে আমরা কালার চেঞ্জ করে লেখা। তারপরে আমরা টেক্সটকে হাইলাইট করে দেওয়া, টেক্সটের কালার দেওয়া। আমরা মোটামুটিভাবে অনেক কিছু জিনিস শিখে গেছি ফন্টের অপশন থেকে। ঠিক আছে? এছাড়াও ফন্টের এখানে একটা ছোট্ট শর্টকাট মেনু আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবে এখানে একটা ফন্টের বক্স খুলে যাবে। এখান থেকে আমরা সাপোজ কি ফন্ট সিলেক্ট করছি। এখানে আমরা বোল্ড করব কিনা, এই জায়গা থেকে আমরা সাইজ কি করব। ঠিক আছে? এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে সেগুলোকে আমরা সিলেকশন করে কালার কি থাকবে, এবার আন্ডারলাইন কি দেবো, টেক্সটের আন্ডারলাইন কালার হবে কিনা। ঠিক আছে? এখানে নিচে আরো অপশন রয়েছে যেগুলো তোমরা এখানে দেখতে পারবে। এবার ওকে যদি করে দাও তো সেই অনুযায়ী টেক্সট কিন্তু হয়ে যাবে। তাহলে এগুলো আমরা এখান থেকে করতে পারবো এই যে ফন্ট অপশন থেকে। ঠিক আছে? এবার ফন্ট অপশনটা আমরা মোটামুটি বুঝে গেছি। আশা করি সবাই বুঝে গেছো।
আমি এই জায়গা থেকে টেক্সটটাকে হাটিয়ে দিচ্ছি। এরপর আমরা বুঝবো প্যারাগ্রাফ অপশনের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো। প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে ফার্স্ট রয়েছে আমরা বুলেট পাবো। এখানে যদি আমরা ক্লিক করে দেখো বুলেটের একটা লিস্ট চলে এসছে। এবার ধরো এখানে নন, যদি আমরা বুলেট না চাই তাহলে নন, যদি আমরা গোল, গোল বুলেট চাই তাহলে এখানে ক্লিক করব। এই ধরনেরটা এটা, এখানে এই ধরনের যেরকম চাই, ধরুন আমি এটা চাই, তাহলে এটা আমার বুলেট চলে এসছে। এটা তো লাগাতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করে দেবো জাস্ট। এটা তো লাগাতে চাই, জাস্ট আমি উপরে ক্লিক করলাম। এটা তো লাগাতে চাই বুলেট, আমি এখানে ক্লিক করলাম। এবার ধরো সাপোজ আমি এখানে আমার লাইন শেষ হয়েছে, আমি চাইছি আবার এন্টার দিয়ে লিখবো। যখনই লিখবো তখন কিন্তু আমার দেখো এখানে যতক্ষণ না আমি এন্টার দেবো ততক্ষণ কিন্তু আমার বুলেট আসবে না। আসছে? লিখে যাচ্ছি। যখনই আমি এন্টার প্রেস করব তখনই কিন্তু বুলেট চলে আসবে। কারণ আমি এখান থেকে একবার বুলেট যদি আমি চুজ করে নিয়েছি তাহলে কিন্তু আমার বুলেট এখান থেকে আসতে থাকবে যতবার আমি এন্টার প্রেস করব। ঠিক আছে? কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এখানে লিখে বোধহয় আমি এই ধরো এখানে আমি কিছু লিখলাম না। আর এখানে বুলেট চলে এসছে। আবার যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু হেঁটে যাবে। এইভাবে কিন্তু আমরা বুলেট ব্যবহার করতে পারবো। সাপোজ এবার এখান থেকে ধরো তোমরা এই ধরনের বুলেট দিয়েছো। এবার অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে স্যার তাহলে আমরা 1, 2, 3, 4 এই ধরনের নাম্বারিং করতে চাই তাহলে কিভাবে করব? তাহলেও করা সম্ভব। ঠিক আছে? তখন তোমরা এই জায়গা থেকে ক্লিক করে পর এখান থেকে যে 1, 2, 3, 4 অপশন রয়েছে এখানে যেতে পারো। বা এই ধরনের নিতে পারো 1, 2 দিয়ে পরে যেমন ফার্স্ট ব্র্যাকেট থাকে, কিংবা এই ধরনেরও নিতে পারো। এবিসিডিও নিতে পারো ক্যাপিটাল, এদিক থেকে স্মল। ঠিক আছে? এখানে তুমি যেটা চাও তুমি সেটাই নিতে পারো বুলেট হিসাবে। ঠিক আছে? পাশে রয়েছে এখানে আরো কিছু অপশন, এগুলোকেও তোমরা কাজে লাগাতে পারো সাব হেডলাইন হিসেবে। ঠিক আছে? এই হলো তোমাদের মোটামুটি ভাবে একটা, আমি এগুলোতে চাইছি না, বুলেট চাইছি না, তারপর চাইছি না। ঠিক আছে? এটা হয়ে গেল। আমি এখানে এন্টার দিয়ে দিই। এবার ধরো আমার এখানে একটা নাম লেখা রয়েছে, রাইট? আমি চাই এই লেখাটা রাইট সাইডে আসুক, এবং তাহলে আমরা কি করব, এই যে এখানে রয়েছে এখানে ক্লিক করব ইন্ডেন্ট। ইন্ডেন্ট এখানে যতবার ক্লিক করব ততটা সরে সরে যাবে। আবার লেফটে নিয়ে যেতে গেলে তো আমরা লেফটে ক্লিক করব, লেফট, তাহলে দেখবে এদিকে চলে আসবে। এইভাবে আমরা টেক্সটকে রাইট কিংবা লেফটে সহজেই নিয়ে যাওয়া আসা করতে পারবো। ঠিক আছে? এবার এখানে একটা জিনিস রয়েছে, এটা আমাদের রাইটে নিয়ে যেতে যাবে, এটা আমাদের লেফটে নিয়ে যাবে। ঠিক আছে? এবার রয়েছে এখানে শর্টস। শর্টসটা কি কাজ আমরা দেখব। শর্টসটার কাজ হচ্ছে, আমি একটু নিচের দিকে যাই। আমার এখানে কিছু শব্দ রয়েছিল, কোথায় গেল? এই যে, হ্যাঁ, এখানে আমার কিছু শব্দ রয়েছে, এগুলোকে আমি একটু বোল্ড করে দিই তাহলে, আর একটু কালার করে দিই যেমন চোখে নজরে পড়ে। ঠিক আছে? এগুলো রয়েছে আমার, এগুলো রয়েছে আমার। ঠিক আছে? এখন আমি চাই এই শব্দগুলোকে একটু, এই যে ম্যাঙ্গো, অ্যাপেল, বানানা, অরেঞ্জ, গ্রেপস, লিচি, গুয়াভা, ক্যারট, ডেট। ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা লেটার ওয়াইজ সাজাবো। যেমন এ দিয়ে অ্যাপেল আসে, বি দিয়ে ব্যানানা আসে, সি দিয়ে যদি কোনো নাম আসে তাহলে সি দিয়ে আসবে, সি দিয়ে যদি না থাকে তাহলে ডি দিয়ে আসবে বা ই দিয়ে আসবে। এরকম ভাবে মানে পর নাম থাকবে। তাহলে কিভাবে সম্ভব? তখন আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে যে শর্টস রয়েছে শর্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্যারাগ্রাফ সিলেক্ট থাকবে। এবার এখানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, মানে উপর থেকে পরপর হবে না নিচের দিক থেকে হবে। ঠিক আছে? এখানে ক্লিক করব। আমরা টেক্সটে চাই, নাম্বারিং এ চাই না। তার জন্য টেক্সট, এরপর ওকে করে দাও। দেখবে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমার এখানে অ্যাপেল ছিল, অ্যাপেল ছিল না, প্রথমে অন্য ছিল। কি ছিল সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে দেখো এ, বি, সি, ডি, তারপরে ই নেই, এফ নেই, জি, এইচ, জি দুটো, এল, এম, ও পরপর এসছে না? এইভাবে তোমরা কিন্তু সাজিয়ে নিতে পারবে। এবার শুধু এখানেই নয়, ধরো তোমরা নাম্বারিং এ সাজাতে চাও। আমি ধরো এখানে একটা নিচের দিকে নিয়ে নিচ্ছি বোঝার জন্য। হ্যাঁ? ধরো সাপোজ এখানে একটা তোমাদের টেবিল রয়েছে। ঠিক আছে? এখানে একটা টেবিল রয়েছে। আর এগুলোতে তোমার ধরো নাম্বার করা রয়েছে। ধরো এখানে আমার রয়েছে আ 5, এটাতে রয়েছে আমার 3, এটাতে রয়েছে আমার 1 এটাতে রয়েছে, এখানে রয়েছে আমার 0, এখানে রয়েছে আমার আ 6।
6 না, এখানে 4, তাহলে পরপর পুরোপুরি হয়ে যাবে। এবার ধরো এগুলো আমরা পরপর সাজাতে চাই। তাহলে এখানে কি করব? সিলেকশন করে নেব। তারপরে হোমে যাব। এখানে শর্টস এ ক্লিক করব। শর্টস এ ক্লিক করার পর কলাম ঠিকই আছে, নাম্বার এখানে সব চলে এসেছে। ঠিকই আছে, জাস্ট ওকে করে দেব। ওকে করে দিলে দেখো তোমাদের মজা 0, 1, 2, 3, 4 এসছে না ঠিকভাবে? এইভাবে তোমরা যেকোনো জিনিসকেই কিন্তু সাজাতে পারো নাম্বার ওয়াইজ। ঠিক আছে? বুঝে গেছো আশা করি? তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এবারে ধরো এখানে যদি ক্লিক থাকে তাহলে আমরা যেখানে আ কি বলবো? স্পেস দিয়েছি সেগুলো দেখতে পাবো। এবার যেখানে আমাদের থেকে কাটিয়ে দেবো। এবার আমরা প্যারাগ্রাফের নিচে আসবো। নিচে এসে বোধহয় আমরা দেখবো এখানে কি রয়েছে। এখানে রয়েছে আমাদের সেন্টার, আর অ্যালাইনমেন্ট আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে এখানে লেফট। যদি আমরা প্যারাগ্রাফকে বাঁদিক থেকে শুরু করে লিখতে চাই তাহলে আমাদের এটা ডিফল্ট হিসেবে সিলেক্ট থাকে। দেখো এদিকে বাঁ দিকটা আমার মানে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে পেজের সাথে। আর ডান দিকটা এবড়ো-খেবড়ো আছে। কিন্তু যাই হোক আমরা যেখানে লাইন শুরু করব বাঁদিক থেকে শুরু হবে। এখানে লিখলাম, ঠিক আছে? তারপর যতদূর যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের লেফট। আর যখন আমরা এই প্যারাগ্রাফে মাউস রেখে সেন্টার করব তাহলে আমার প্যারাগ্রাফটা মাঝে আসবে, না তো লেফটে যাবে না তো রাইটে যাবে। শুধু সেন্টার ওয়াইজ থাকবে, মানে প্রত্যেকটা লাইন সেন্টার ওয়াইজ থাকবে। এই লাইনটা ছোটই তার জন্য এটা পুরো মাঝে রয়েছে, বাকি সব মাঝে রয়েছে। যদি আমরা এটাকেই যদি রাইট করি তাহলে দেখো রাইট সাইডটা একদম পুরো স্ট্রেট রয়েছে কিন্তু লেফট সাইডটা ঠিক নেই, এটা রাইট সাইডে রয়েছে। ঠিক আছে? এবার আরেকটা জিনিস এখানে যদি আমরা এই যে জাস্টিফাই অপশন রয়েছে, এই যে জাস্টিফাই এ ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এই লাইনগুলো কিন্তু পুরো স্ট্রেট থাকবে, মানে দেখতে মনে হবে খুব সুন্দর লাগছে। পুরো স্ট্রেট, বোঝা যাচ্ছে? এই যে জাস্টিফাই করা আছে এটা দেখো এখন ঠিক লাগছে। এখন যদি এটা লেফটে থাকে তাহলে দেখো কেমন লাগছে। খেবড়ো এতটা পর্যন্ত পৌঁছায়ও নি, এটার এই দিকটা এই দাগটা সমান রয়েছে কিন্তু নেই। এটাই হচ্ছে অ্যালাইনমেন্টের আমাদের জাস্টিফাই এর কাজ। ঠিক আছে? জাস্টিফাই এর কাজ। এটাকে সিলেক্ট করে আমরা যদি জাস্টিফাই করে দিই তাহলে এভাবে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? দেখো নিচেরগুলো আলাদা রয়েছে। এগুলো কিন্তু জাস্টিফাই করা রয়েছে বলে এগুলো ঠিক লাগছে দেখতে। ঠিক আছে? এগুলো সেরকম জাস্টিফাই করে দিচ্ছি সব। দেখো এবার ঠিক লাগছে। এইভাবে আমরা জাস্টিফাইকে কাজে লাগাতে পারবো। তাহলে অ্যালাইনমেন্টে আমরা লেফট প্যারাগ্রাফকে বাঁদিক থেকে লিখতে পারবো পেজের। এটা হচ্ছে পুরোপুরি মাঝে লেখার জন্য। আর তারপরেরটা হচ্ছে ডান দিকে লেখার জন্য। আর তারপরে এখানে রয়েছে আমার জাস্টিফাই এটা। ঠিক আছে? তো এগুলো হয়ে গেল মোটামুটি বোঝা। এবার প্যারাগ্রাফের মধ্যে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কি না, প্রত্যেক লাইনের মাঝে একটা করে গ্যাপ থাকে। একটা করে গ্যাপ থাকে। ঠিক আছে? এই যেমন এই লাইনটার মাঝে একটা গ্যাপ রয়েছে। এই যে গ্যাপটা না, এই গ্যাপটাকে বড় মানে বেশি ফাঁকা এবং একটু কম করার জন্য এই স্পেসিংটা কিন্তু লাইন স্পেসিংটা ব্যবহার করা হয়। তার জন্য এখানে ক্লিক করব। এই যে এখানে 1.0 রয়েছে দেখো একদম পুরো সামনাসামনি চলে এসেছে লাইনটা। 1.5 একটু দূরে যাবে। 1.15 এ সরি, আবার 1.5 এ দেখুন দূরে চলে গেছে লাইনগুলো। 2.0 তে অনেক দূরে চলে গেছে। 2.5 এ আরো দূরে চলে গেছে। 3.0 তে অনেক দূরে লেখাগুলো দেখাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে। ঠিক আছে? এবার যেমন এড স্পেস বিফোর প্যারাগ্রাফ এখানে ক্লিক করলেই দূরে যাবে। এবার ধরো এখানে রিমুভ স্পেস করব তাহলে একদম পুরো কাছে হয়ে যাবে। ঠিক আছে? দেখো এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা দুটো প্যারাগ্রাফের মাঝে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু এখন নেই, কেটে গেছে। ঠিক আছে? তাহলে এটাই ছিল লাইনের স্পেসিংকে কম এবং ছোট করার জন্য কাজে লাগে। ঠিক আছে? এটাকে আমরা ধরো সাপোজ এখান থেকে 1.5 করে দিলাম। দেখো দূরে চলে গেছে। সাপোজ যদি তুমি চাও যে না আমার অনেক দূরে লাইনগুলো গেছে, এগুলো আমার আর একটু কাছে হলে ভালো হতো। তাহলে যেই লেখাগুলো চাই সেগুলোকে সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে আগে 1.0 করে নেবে। আরো যদি চাও তাহলে একবারে নিচের অপশনটা ক্লিক করে নেবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে না, নিচের অপশন একটা থাকে। একদম নিচে এখানে রিমুভ প্যারাগ্রাফ স্পেসিং, এখানে দেখবে তীর চিহ্ন যেটা রয়েছে সেটা উপর দিকে এইভাবে থাকবে। তখন এখানে ক্লিক করে দেবে। তাহলে তোমার মোটামুটি যতটা স্পেস কম করা যায় ততটা কিন্তু এখানে করে দেবে। ঠিক আছে? এরপর আমরা টেক্সটকে হাইলাইট করতে পারবো। এই যেমন এখানে ক্লিক করে যে কালারটা দিতে চাও তুমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটাকে তুমি এখান থেকে দিতে পারো। এখান থেকে নো কালার, ঠিক আছে? এবার এখান থেকে মোড কালার আবারও নিতে পারো। ব্লু, এভাবে তোমরা হাইলাইট করতে পারবে।
টেক্সটের পিছনের কালারকে। টেক্সট কিন্তু কালার হয়নি। টেক্সটের পিছনের কালারটা হচ্ছে দেখো এখানে। বোঝা যাচ্ছে? টেক্সট কিন্তু আমার ব্ল্যাকে রয়েছে। এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করলে মনে হচ্ছে যেন হোয়াইট হয়ে গেছে। কিন্তু আমি এখানে হোয়াইট টেক্সট করিনি। দেখে নাও। করেছি কি? করিনি। নো কালার করে দিলাম। এভাবে করতে পারো। এরপর রয়েছে এখানে বর্ডার। এখানে ধরো বর্ডার, বিভিন্ন রকমের বর্ডার তুমি দিতে পারো। ধরো আমি এই প্যারাগ্রাফটার চারিদিকে বর্ডার দিতে চাই। তাহলে আমি এখানে সিলেক্ট করব প্যারাগ্রাফটা। এখান থেকে আমি কোন সাইডে, বটম নিচের দিকে চাই, না টপ উপরের দিকে চাই, না লেফট বাঁ দিকের দিকে চাই, না রাইট ডান দিকের দিকে চাই। নো বর্ডার মানে বর্ডার চাইই না। না অল বর্ডার প্রত্যেক দিকেই চাই। আউটসাইড বর্ডার আর এখানে ইনসাইড বর্ডার ভেতরে, ভেতরে। ঠিক আছে? এইভাবে তোমরা কোনো কিছু বর্ডার দিতে পারো। এগুলো বিশেষ করে আ দরকার হবে তোমার কোনো টেবিল বা কোনো কিছু বানালে, বা এক্সেলেই বেশি দরকার হয়। এখানে কিছু এরকম কাজের নেই। তবুও এগুলো যদি বর্ডার দিতে চাও তাহলে এভাবে দিতে পারো। এভাবে দিতে পারো। ঠিক আছে? এখানে ড্র টেবিল করতে পারো, এখান থেকে বর্ডার এবং শেডিং ক্লিক করে এখান থেকে কতটা মোটা কি সব এগুলো এখান থেকে করতে পারো সিলেক্ট করে। ঠিক আছে? তো মোটামুটি প্যারাগ্রাফে বুঝে গেছো তোমরা। প্যারাগ্রাফ, বুলেট, এখান থেকে বুলেট বুলেট দিতে পারবে বিভিন্ন রকমের 1, 2, 3 বা এখান থেকে যেরকম ধরনের স্টাইল চাই এগুলো দিতে পারো বুলেট হিসাবে। ঠিক আছে? আর কি দিতে পারো এখান থেকে তোমরা প্যারাগ্রাফের পিছনে কালার দিতে পারো। তাছাড়া তোমরা এখানে বর্ডার দিতে পারো। তাছাড়া এখানে শর্টসে তোমরা নাম্বারিং সাজাতে পারবে। এখানে অ্যালাইনমেন্ট করতে পারবে লেফট, রাইট বা জাস্টিফাই, এবং স্পেস রিমুভ করতে পারবে বা একটু বেশি দিতে পারবে। এতগুলো কাজ এখান থেকে করতে পারবে। এরপর চলে আসছি আমরা স্টাইলে। স্টাইল মানে হচ্ছে এখানে এটা হচ্ছে নরমাল স্টাইল। দেখো এটা নরমাল স্টাইলে রয়েছে। এটাতে ক্লিক করো, দেখো এটা একটু আলাদা হয়ে গেছে। এটা ক্লিক করো, এর হেডিংটা দেখো আলাদা আছে। আছে না? এর নিজস্ব অটোমেটিক আছে। এটা ক্লিক করো, দেখো এটা আলাদা। এখানে ক্লিক করো, এর আলাদা। এটাতে দেখো আলাদা, এটাতে আলাদা। এভাবে তোমরা এখান থেকে আরও অপশন পেয়ে যাবে, যেগুলোকে তোমরা করতে পারো। কিংবা যদি না চাও ক্লিয়ার ফরম্যাটিং করে দেবে, সব হেঁটে যাবে। ঠিক আছে? তাহলে এইগুলো তোমাদের হলো মোটামুটিভাবে কি বলে? ইয়ে করা স্টাইলস মেনুর কাজ। তাহলে আমরা ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং স্টাইলস এগুলো শিখে গেলাম অলরেডি। এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা এগুলো ইজিলি যেকোনো জিনিস কাছে পেয়ে যাও। এখন তো আমি দেখালাম, কিন্তু তোমরা তো ১ম যারা শিখছো তারা তো বুঝতে পারবে না। তোমাদেরকে কি করতে হবে? প্রত্যেকদিন প্র্যাকটিস করতে ভিডিওটা দেখতে থাকবে এবং কোনটা কোন জায়গাতে আমরা দেখিয়েছি সেটাকে সেইভাবে সেগুলোকে দেখবে। তাহলে ২ বার ৪ বার যখনই দেখে করবে, ধরো কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন দিতে হয়, কিভাবে এই যে এক্স এই যে এটা দেখিয়েছিলাম উপরে এবং নিচে ছোট করে লিখতে হয়। ঠিক আছে? কিভাবে তোমাকে প্যারাগ্রাফ সেন্টার করতে হয়, জাস্টিফাই করতে হয়, স্পেসিংটা কম বেশি করতে হয়, ফন্টের সাইজ কিভাবে বাড়াতে হয়, কিংবা ছোট হাতের থেকে বড় হাতের, বড় হাতের থেকে ছোট হাতের কিভাবে স্পেস চেঞ্জ করবে। তাহলে এগুলো যখন সবকিছু আস্তে শিখে যাবে, তখন দেখবে ইজিলি সবকিছু মনে পড়ে যাবে। আর তখন ভিডিও দেখতে হবে না। ঠিক আছে? আর এখানে আমাদের আরেকটা অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে এডিটিং। এডিটিংটাতে আমাদের কি রয়েছে না, আমার একটা ফার্স্ট পাচ্ছি একটা ফাইন্ড অপশন। ফাইন্ডে যদি আমরা ক্লিক করি তাহলে ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, গো টু। তো অ্যাডভান্স ফাইন্ডেই আমরা ফার্স্ট ক্লিক করলাম, বা আমরা যদি ফাইন্ড অপশনেও ক্লিক করি তাহলে কিন্তু ওই বাস ওটাই আসবে। ঠিক আছে? এই ধরনের আসবে। এটা আমরা ক্লিক করব না। আমাদের অ্যাডভান্স ফাইন্ডসটা লাগবে। তো অ্যাডভান্স ফাইল ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে এরকম ধরনের একটা ডায়ালগ বক্স আসছে। এই ডায়ালগ বক্সটার মধ্যে কি রয়েছে? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ড এখানে ক্লিক করা রয়েছে, এখানে রিপ্লেস রয়েছে এবং এখানে গো টু রয়েছে। ঠিক আছে? তাহলে আমি ফাইন্ড, ১ম মেনুটা রয়েছে ফাইন্ড। তারপর এখানে নিচে রয়েছে ফাইন্ড হোয়াট, মানে কি খুঁজতে চাও? তো সাপোজ আমার নিচের যে প্যারাগ্রাফগুলো রয়েছে তার মধ্যে আমি এখানে একটা শব্দ খুঁজতে চাই। ধরো সাপোজ এখানে নামটাই আমি চাইছি। ঠিক আছে? আর-এ-এন, নিজের নামটা খুঁজতে চাই। ঠিক আছে? আমি চাই কতগুলো এখানে নাম লেখা আছে প্রত্যেকটা যেন আমাকে দেখায় এখানে। ঠিক আছে? দেখায় এখানে আমাকে। তো আমি এটাকে উপরে রাখছি। এবারে আমার এখানে নিচে দেখো রয়েছে ফাইন্ড নেক্সট। আমি এখানে ক্লিক করব। দেখো আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে? আবারও ফাইন্ড নেক্সট করলাম। আবার এখানে ২ নাম্বার দেখাচ্ছে। এই ধরো আরেকটা দেখাচ্ছে ৩, ৪, ৫, ৬, ৭,
8, 9, 10, 11, 12, 13, 14 এবং উপরে ছিল 15 এবং এটা হচ্ছে 16, ঠিক আছে, 17, 13। তাহলে এতগুলো আমার রয়েছে এই নামটা, ঠিক আছে। তাহলে এটার কাজ হচ্ছে তোমার ফাইন্ড ওয়ার্ডটা তোমাকে দেখানো যে তুমি কি শব্দটাকে দেখতে চাও, যেটা কতবার লিখেছো প্রত্যেক জায়গাতে তোমাকে দেখাবে, ঠিক আছে। এবার সাপোজ তুমি দেখে নিলে সবগুলো। এবার তোমার হঠাৎ করে মনে হলো যে না, 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 আমার না অনেক ভুল হয়ে গেছে। এখানে এই যে নামটা লেখা ছিল এটা কিন্তু রঞ্জিত হবে না। এটা হবে এটা হবে সঞ্জিত কিংবা সঞ্জয়, রাইট? এই যে নামটা আমার লেখা ছিল এটা কিন্তু সঞ্জিত বা সঞ্জয় হবে। তাহলে আমি কি করব? আবারও সেম অ্যাডভান্স ফাইন্ড অপশনটা চলে যাব। আমি এখানে এই যে রিপ্লেস বলে অপশনটা আছে, এবার রিপ্লেসটায় ক্লিক করে দেবো। রিপ্লেসটায় ক্লিক করলে দেখো এখানে দুটো বক্স খুলে যাচ্ছে। একটা হচ্ছে ফাইন্ড হোয়াট আর নিচে আছে রিপ্লেস উইথ। তো আমি এখানে এই যে রঞ্জিত রয়েছে তার পরিবর্তে এখানে দেখো অনেকগুলো রঞ্জিত নাম রয়েছে। এবার যদি আমি চাই ওই নামটা পরিবর্তন করে সঞ্জয় বা অমিত বা সুমিত বা বিজয় বা যাই খুশি আমি লিখতে চাই না কেন, তাহলে যতবার নাম আছে ততবার আমাকে প্রত্যেক জায়গায় গিয়ে ওই নামটা টাইপ করতে হবে বা কপি করে পেস্ট করতে হবে একবার লিখেও। তা তো অনেক সময় সাপেক্ষ। তো সেটা এক ক্লিকের মাধ্যমে কিভাবে হয়ে যায় সেটাই এখন দেখবো ট্রিক্সটা। তো আমরা যে শব্দটাকে চেঞ্জ করতে চাই সেই শব্দটাকে উপরে ফাইন্ড হোয়াটের ঘরে লিখবো এবং রিপ্লেস উইথে লিখবো যেই নামটা আমরা দিতে চাই। যেমন রঞ্জিতের পরিবর্তে আমি চাই যে না, এখানে রঞ্জিত নামটা ভুল করে চলে এসেছে, এখানে কিন্তু বিজয় হওয়া উচিত। BIJOY, আমি এখানে বিজয় দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এক ক্লিকে যদি করতে চাও তাহলে রিপ্লেস অলে ক্লিক করো। আর যদি তুমি রিপ্লেস একটা একটা করে করতে চাও তাহলে এখানে এই রিপ্লেসটা ক্লিক করো। দেখো তো একটা একটা করে চেঞ্জ হবে। দেখো এখানে আমার ফার্স্ট রয়েছে এই শব্দটা, এই শব্দটা। তাহলে দেখো এখানে রিপ্লেস করলাম, এই এখানে শো করছে। তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা বিজয় হয়ে গেল। তারপরে কিন্তু এটা চেঞ্জ হবে। এরকমভাবে একটা একটা করে যদি করতে চাও তাহলে এখানে ক্লিক করো। আর যদি চাও যে না যতগুলো নাম রয়েছে আমার এখানে সবগুলো হয়ে যাক তাহলে এখানে ক্লিক করে দাও। তাহলে দেখো এখানে দেখাচ্ছে অল ডান, উই মেড 17 রিপ্লেসমেন্ট, মানে 17টা ও করে নিয়েছে আর আমি একটা এখানে একটা করলাম, 18টা হল। ওকে করবে, এখান থেকে ওকে করে দেবে। দেখো এখানে সবগুলো চেঞ্জ হয়ে গেছে আমার। এখানে দেখো যেগুলো যেগুলো রেড দাগ দেখাচ্ছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে এটার সাহায্যে খুব সহজেই আমরা কোনো ওয়ার্ডকে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে, রিপ্লেসের সাহায্যে। তাহলে আমরা ফাইন্ড আর রিপ্লেস সবকিছু দেখে নিয়েছি। এরপর আমরা দেখবো সিলেক্ট অপশনটা। সিলেক্টের মধ্যে সিলেক্ট অল রয়েছে। সিলেক্ট অলে যদি ক্লিক করি তাহলে পুরো পেজে যা কিছু আছে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর যদি চাই আমরা ডিলিট করে দিতে তাহলে ডিলিট করে দেবো, পুরো পেজ খালি। তোকে এখানে কিছুই নেই, পুরো ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক। আবার যদি কন্ট্রোল জেড চিপি তাহলে সব চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমরা সিলেক্টটাকে কাজে লাগাতে পারি। সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্টকে যেহেতুগুলো অবজেক্ট থাকবে সেগুলো সিলেক্ট করার জন্য। সবার শেষে রয়েছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এগুলো আবার ক্লিক করলে সেগুলোই সব সিলেক্ট করবে যত যত জায়গাতে টেক্সট ছিল। আর সিলেক্ট পেন বলে একটা অপশান আছে, এখান থেকে শো অল বা হাইড অল অপশান রয়েছে যেগুলোতে আমরা সিলেকশনটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা হোম মেনুটার সাহায্যে অনেক কিছু টেক্সটকে আমরা এডিটিং করতে শিখলাম, ঠিক আছে, করতে পারবো। আশা করি সবাই বুঝে গেছো হোম মেনুর মধ্যে। যদি এখনো পর্যন্ত কারুর কোনো ডাউট থাকে কোনো এখানের অপশনের মধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আমি চেষ্টা করব সেটাকে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। বুঝে গেছো? আর এবার আজকে এখানে শেষ করবো এই ভিডিওটা, কারণ আবার এটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইনসার্ট মেনু নিয়ে। তো আজকে তোমরা এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে ইনসার্ট নিয়ে আমরা আলোচনা করব এক একটা বিষয়কে মানে পুরো ডিটেলসে এবং পুরো এক্সাম্পল দিয়ে সেটাকে শিখবো কোন মেনুটার কি কাজ রয়েছে। আজকে এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে পারো। ওকে, সো বাই বাই।
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।